যে তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন তাদের পৃষ্ঠপোষকতা আসলে প্রয়োজন আছে কি নেই, এবং সেক্ষেত্রে সরকারের যে সংস্থাগুলো রয়েছে যারা তরুণ উদ্যোক্তা থেকে শুরু করে উদ্যোক্তাদের নিয়ে আসলে কাজ করে থাকেন, তারা সেখানে তাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারছেন। যুক্ত আছেন শাহিদুল ইসলাম হেলাল, পরিচালক এসএমএ ফাউন্ডেশনের। শুভ সকাল জনাব শাহিদুল ইসলাম, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে এবং আমাদেরকে সময় দিয়েছেন। প্রথমত একটু বলবেন যে এসএমই ফাউন্ডেশন থেকে নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে কি ধরনের আসলে সহযোগিতা আপনারা করে থাকেন? টার্মস ট্রেনিং দেওয়া হয়, ক্লাস্টার ভিত্তিক কিছু অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, অ্যান্ড ইন রিসেন্ট টাইম যেমন ফাইন্যান্সিয়ালিও অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে, যে স্পেশালি আফটার এই যে কোভিডের সময়ের পরে যে সরকার যে প্রণোদনা দিয়েছিল ওগুলিকে এসএমই ফাউন্ডেশনকে দিয়েছে, ওরা এটাকে হ্যান্ডেল করে। তার মানে একটু লোয়ার রেট অফ ইন্টারেস্টে টাকাগুলি দেওয়া হয় এবং এটাকে খুব ক্লোজলি মনিটর করা হয়। এসএমই ফাউন্ডেশন কিন্তু ছোট ছোট উদ্যোক্তাদের এবং বাংলাদেশের সব এলাকায় কাজ করে, মেলা করে কন্টিনিউয়াসলি এবং ট্রেনিং করে ক্লাস্টার বেস, সেলাইয়ের কাজ থেকে শুরু করে ছোট ছোট যত রকম প্রোডাক্ট বানানো যায় এইগুলি ট্রেনিং দেওয়া হয়, এবং কিভাবে প্রোডাক্ট কস্টিং করা হবে এইগুলোও শেখানো হয়, অ্যাকাউন্টিংটা কিভাবে করবে এটা শেখানো হয়, প্যাকেজিংটা কিভাবে করবে, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের যা যা দরকার প্যাকেজিংটা কিভাবে করবে, রপ্তানিতে যেতে হলে যেসব ডকুমেন্টেশন এবং যে জ্ঞান দরকার এবং রপ্তানি বাজার পাওয়ার জন্য যেগুলি দরকার এগুলিতেও ওরা হেল্প করে। ইনফ্যাক্ট এটা বেসিক্যালি ওয়ান হেল্প সেন্টার বলা যায়, যদিও আমরা যতটুকু আশা করছি বা যতটুকু করতে চাচ্ছি করা হচ্ছে না ফাইন্যান্সিয়াল কারণে বা যে কোনো কারণে, বাট ইন জেনারেল আমার মনে হয় এসএবি ফাউন্ডেশন ইজ দ্য অনলি অর্গানাইজেশন যেটা ইটস পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখানে বোর্ড অফ ডাইরেক্টরসের অর্ধেক প্রাইভেট সেক্টর থেকে আছে, আমি প্রাইভেট সেক্টর থেকে, আর অর্ধেক সরকারি সেক্টর থেকে আছে, শিল্প মন্ত্রণালয় এটার দায়িত্বে আছেন। সুতরাং এই সেন্সে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে ক্ষুদ্র উদ্যোক্তারা বা নতুন উদ্যোক্তা যারা হতে চায় ওদের জন্য এটা খুবই একটা ভালো জায়গা, এবং এখানে কন্টিনিউয়াসলি মেলা করা হয় প্রোডাক্ট এক্সপোজারের জন্য যা যা দরকার, বড় আকারের মেলা, ছোট আকারের মেলা, গ্রামে গঞ্জে মেলা করা হয়। এক্ষেত্রে কোন কোন আসলে সেক্টরগুলোকে আপনারা সবচেয়ে বেশি উৎসাহিত করে থাকেন বা একজন উদ্যোক্তাকে আপনারা পরামর্শ দেন? কারণ যখন কেউ চিন্তা করে যে চাকরির বিকল্প হিসেবে সে উদ্যোক্তা হবে, তার নিজের এক ধরনের পরিকল্পনা থাকে বা পছন্দের জায়গা থাকে, কিন্তু যখন সে একেবারেই কার্যকর করতে যায় সেই বিষয়টি, সেখানে নানা ধরনের বাধার সম্মুখীন তাকে হতে হয়। এক্ষেত্রে আপনারা কোনো ধরনের আসলে পরামর্শ দিয়ে থাকেন কিনা বা সাহায্য করেন কিনা? আমরা বেসিক্যালি পরামর্শ দিয়ে থাকি, ওর উদ্যোক্তারাও ওটা চিন্তা করে এমন কোনো পণ্য বানানো যেটা লোকালি র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল। সুতরাং যেমন আপনি যদি মনে করেন গার্মেন্টস রিলেটেড কাজ করলো, কাপড় চোপড় বানানোর, তো ওটা আমাদের কাছে কিন্তু লোকালি র ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবল বিকজ অফ হিউজ গার্মেন্ট সেক্টর। এছাড়া যেমন পাটের, হুগলার এবং যেসব সুতা, যেসব দিয়ে মানে হস্তশিল্পটাই বেসিক্যালি স্টার্টিং পয়েন্ট হয় এসব উদ্যোক্তাদের। এছাড়া আইটি সেক্টরেও অনেকে কাজ করছে, কিভাবে আইটি মার্কেটে ঢুকে, ওটা হয়তো এসএমই ফাউন্ডেশন অত স্ট্রংলি করতে পারছে না, বাট হস্তশিল্প এবং লোকালি মেড প্রোডাক্টের বানানোর কারিগরি দক্ষতা তৈরি করা এবং এই প্রোডাক্টটাকে এক্সপোজ করা, আপনি শুধু বানালে হবে না তো, এটাকে এক্সপোজ করতে হবে ইন দ্য মার্কেট, হাউ টু সেল ইট ইন দ্য মার্কেট, তারপরে ফাইন্যান্স কিভাবে জোগাড় করা যায়, কস্টিং কিভাবে করা যায়, কস্টিং অ্যান্ড অ্যাকাউন্টিং কিন্তু বিরাট একটা চ্যাপ্টার। তারপরে আমাদের এখানে ভ্যাটের আছে, ইনকাম ট্যাক্সের চক্কর আছে। একটা ব্যবসায়ী যখন শুরু করে ওরা কিন্তু এই ভ্যাট, ইনকাম ট্যাক্স, কস্টিং এগুলি কিন্তু ওদের মাথায় থাকে না। ওরা একটা পণ্য বানায়, ইউজুয়ালি ভাবে আমি পণ্যটা বানালাম, আমার এত খরচা হয়েছে, এত দামে আমি বেচবো। ও কিন্তু ওর যে লেবার কস্ট আছে, কিছু প্রোডাক্ট বানাতে যে তার কিছু ম্যাটেরিয়াল লাগে যেটা সরাসরি ইউজ হয় বাট রয়ে যায়, ওই কস্টিংটা সে ধরে না। সে একজন প্রিন্ট করছে, প্রিন্ট করলে তো অনেকগুলি ডাইজ লাগে, বছরের শেষে দেখা গেল যে বেশ কয়েক লাখ টাকা সে ডাইজ কিনেছে কিন্তু এটাকে ডিপ্রিসিয়েটেড করে নাই। ও যখন কস্টিং করেছে ডাইজের দামটা বাদ দিয়ে করেছে, কারণ এটা ডাইরেক্ট কম্পোনেন্ট হয় নাই কস্টিংয়ের। এতে হচ্ছে কি বছরের শেষে দেখা গেল মনে হচ্ছে প্রফিট করেছে, বছরের শেষে দেখা গেল যে ওটা একটা বোঝা হয়ে যাচ্ছে, প্রফিট করতে পারছে না। তো এই ট্রেনিংটাও দেওয়া হয়। অ্যাকচুয়ালি তো আমরা যারা ব্যবসায়ী, আমার তো ব্যবসায়ের মেইন মোটিভ, আই হ্যাভ টু নো দ্য প্রফিট। আমি প্রফিট ক্যালকুলেট যদি না করতে পারি আমার ব্যবসাতে থেকে লাভ নাই। আর এখানে আরেকটা চ্যালেঞ্জ হয় যে
পেমেন্ট পাওয়াটা আমাদের অনেক অনেক বিজনেস ইভেন অনলাইনে বা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা যাদেরকে সাপ্লাই দেয়, কোনো কর্পোরেট হাউসে দিল, কোথায় সাপ্লাই দিল, পেমেন্টটা গ্যারান্টিড না, কারণ আমাদের দেশের কিন্তু কন্ট্রাক্ট ল খুবই দুর্বল। কারণ আমি কাউকে যদি একটা মাল দিই, এটা কিন্তু ক্ষুদ্র মাঝারি সবার বেলা এটা প্রযোজ্য। কারণ আমি আমার যে বায়ারকে মাল দিলাম, ও যদি আমাকে যদি মালটা পেয়ে টাকাটা না দেয়, আমার কিন্তু কোনো অধিকার নাই তার থেকে টাকাটা পাওয়ার। হয় পায়ে ধরতে হবে, না হয় বন্দুক নিয়ে যেতে হবে। বাট লিগেলি যে কন্ট্রাক্ট লর যে বেসিস, ওটা কিন্তু খুবই দুর্বল। সেই তো জায়গায় আসলে আপনারা কোনো কাজ করছেন কিনা এটি একটু জানবার আছে। আর একই সাথে যেহেতু আপনি নিজেও বলছিলেন যে যে ধরনের পণ্য আমাদের এখানে সবচেয়ে বেশি মানুষের পছন্দের এবং র মেটেরিয়াল যেই জিনিসগুলো এখানে পাওয়া যায়, সেই জিনিসগুলোই আসলে সবচেয়ে বেশি উদ্যোক্তারা ব্যবহার করেন। সেই হিসেব করে প্রথমেই আসলে থাকে কাপড় এবং একই সাথে পাটের পণ্য। যতটুকু আমরা জানি যে বাইরের দেশে এই পণ্যগুলোর কাপড় বাদে যদি পাটের পণ্যের কথা আমরা চিন্তা করি, সেটির প্রচণ্ড রকম হচ্ছে চাহিদা রয়েছে। এই উদ্যোক্তারা যে পণ্যগুলো উৎপাদন করছেন, দেশের বাজারে আমরা হয়তো বিক্ষিপ্তভাবে দেখি, বা আপনি মেলার কথা প্রথমে বলেছিলেন, হয়তো মেলাতে আমরা দেখি, কিন্তু সেটির সুনির্দিষ্টভাবে দোকান হোক অথবা কোনো একটি হাবের মতো তৈরি করা, যে এখানে আসলে এই পণ্যগুলো পাওয়া যাবে, তারাও হয়তো দেশের ঢাকার বাইরে থেকে এসে সেখানে বিক্রি করতে পারবেন, সেরকম কোনো পরিকল্পনা আপনারা আসলে করছেন কিনা, এক। আর দ্বিতীয়ত, দেশের বাইরে পাঠানোর ক্ষেত্রে কতটুকু সেখানে আপনারা আসলে তাদেরকে সহযোগিতা করছেন, বা যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আপনারা আসলে সেই জায়গায় কাজ করতে পারছেন কিনা? আমি দেশের বাইরেরটা দিয়ে শুরু করি। দেশের বাইরের জন্য যে কোয়ালিটি, প্যাকেজিং অ্যান্ড শিপিং অ্যান্ড ডকুমেন্টেশন, এগুলোর উপরে আমরা ট্রেনিং দিচ্ছি। তো দেশের বাইরে এসব পণ্য স্পেশালি স্লোলি হয়, আস্তে 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 হবে। এবং মানে ওই মার্কেটটা আস্তে আস্তে আমরা অনেককে হেল্প করার চেষ্টা করছি। আর আপনি পাটের কথা বলছেন, আমার নিজস্বই পাটের ব্যবসা আছে। আমরা হাতে বানানো অনেক রকম জিনিস বানাই। এখন যেমন আমার কোম্পানি বেনিবুনন নামে একটা ব্র্যান্ডিং করে মার্কেটে ছেড়েছে। আমরা কিন্তু পাটটাকে ব্র্যান্ডিং করতে পারি না। পাটের প্রতি কিন্তু জনগণের একটা অনীহা আছে, নিজের ঘরের জিনিস ওরা ওটার দিকে দেখতে চায় না। পাট শিল্পের যে ধস নেমেছে বা যে নেগেটিভিটি আছে, ওটা কিন্তু জনগণের মাথায় আছে। আমরা ইউনিমার্ট একটা দোকান, চেইন স্টোরে 5টা স্টোরে বেচি। ওয়ারিতে আমার যেই মাল থাকে, ওল্ড টাউনে, ওয়ারিতে লোকেরা যে ঢুকেই বলে যে এটা তো পাটের জিনিস, এটা কিনে কি লাভ। ওরা বিদেশি পণ্য কিন্তু পছন্দ করে। ধানমন্ডি এটা স্লাইটলি কি অনেকটা কোয়ালিটির কথা আপনি বলছিলেন, এই যে কোয়ালিটি, নতুন প্যাটার্ন, নতুন কালার, মানে সাধারণ মানুষ তো আসলে এই জিনিসগুলো খোঁজে, এইগুলো কি আসলে নিশ্চিত করা যাচ্ছে না বলে আমাদের পাটের পণ্যের প্রতি আগ্রহের জায়গাটা কম বলে কি আপনি মনে করেন? এটা একটা পয়েন্ট আছে, বাট থিং ইজ আমার মার্কেটটা ক্রিয়েট হয় না, আমরা ব্র্যান্ডিং করতে পারি নাই। একই পণ্য আমি যখন গুলশানে দিই, বায়াররা বলে ওয়াও, ইটস সাচ এ নাইস প্রোডাক্ট। তা আমাদের এই জিনিসটাই যে আপনি আজকে পাটের সম্বন্ধে বলছেন, এই অ্যাওয়ারনেসটা লোকের দরকার, যে পাট যদি আমরা ব্যবহার করি, পাটের পণ্য যদি ব্যবহার করি, আমাদের কিন্তু অর্থনীতির তো উপকার হবেই। আর ব্যবসায়ী হিসাবে পাট সবচেয়ে ইজি ম্যানুফ্যাকচারিং বিজনেস, কারণ আপনি র ম্যাটেরিয়ালটা লোকালি পাচ্ছেন, আপনি বাকিতেও পাচ্ছেন, সস্তায়ও পাচ্ছেন। আর পাট পণ্যের কিন্তু অনেক রকম জিনিস হচ্ছে যেটা এখানে এখনো চোখে পড়ে না। হোম ডেকোরে কিন্তু অনেক অনেক বড় আকারে বাংলাদেশে মাল যাচ্ছে, বাট ইটস নট বিগ এনাফ। 2-1টা কোম্পানি করছে, আমাদেরকে এটা আরো অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। বাট এখন যেমন রিসেন্ট যেসব প্রবলেম হচ্ছে পাট বা যে কোনো শিল্পের জন্য, স্পেশালি আমাদের যে শিল্পের জন্য যেসব কম্পোনেন্ট লাগেছে, ফাইন্যান্সটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, 9% থেকে 15% চলে গেছে। মার্কেটটা সংকুচিত হচ্ছে সব কিছুতে, বিকজ দিজ আর নেসেসারি প্রোডাক্ট না। কিন্তু আপনি যে প্রোডাক্টগুলি বলতেছেন, এগুলো হলো ইম্পালস বাইং। লোকের একটা জিনিস পছন্দ হলো, দেখলো, কিনে নিল, চিন্তা করলো না। র মেটেরিয়ালের কস্ট দিন দিন বাড়ছে। ট্রান্সপোর্ট কস্ট আগে যা ছিল 1 বছর আগে, এখন ডাবল হয়ে গেছে। ইউটিলিটি যদি দেখেন, গ্যাস, ইলেকট্রিসিটি, কোয়ালিটি খারাপ হচ্ছে, দাম ডাবল হয়ে গেছে। দেন রেগুলেটরি বডিজ, আমরা কিন্তু অনেক রকম আইনগত চক্করে পড়ে যাই, যেমন ভ্যাট,
এখন কিন্তু অনেক অনেক কঠিনভাবে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়েছে, যেটা আমরা পাটের পাশাপাশি আরেকটি পণ্যের দিকে আসলে আমাদের সাধারণ মানুষের অনেক আগ্রহের জায়গা, বা হয়তো অনেক বড়, আপনি যেহেতু সরাসরি ব্যবসার সাথে জড়িত আরও বলতে পারবেন, সেটা হচ্ছে চামড়া শিল্প। এটি নিয়েও কিন্তু আমরা এক ধরনের অনীহার জায়গায়, নানা ধরনের সিদ্ধান্তহীনতার জায়গায় আমরা একটা গোঁজামিল দেখেছি। কারণ যেভাবে আমাদের দেশে বলা যায় শুধু তো একটি উৎসবকে ঘিরেতেও কয়েক লাখ হয়তো পশু কোরবানি হয়, কিন্তু সারা বছরই তো আমরা আসলে গরু খাবার হিসেবে খাচ্ছি। তার যে চামড়াটি এবং তার শিং থেকে শুরু করে অনেক কিছু, নানা কাজে, ওষুধ থেকে শুরু করে অনেক কিছুতে ব্যবহার হয়। এই চামড়াটি আমরা সবচেয়ে বেশি, আমাদের এখানে বলা হয় যে সবচেয়ে ফাইনেস্ট লেদার করা সম্ভব, কারণ আমাদের এখানকার আবহাওয়ার কারণে গরুর যে চামড়াটি সেটি অনেক সফট এবং অনেক হচ্ছে সেটি কম আঁশ যুক্ত, পশমযুক্ত আর কি, যার জন্য এটিতে যে কোনো পণ্য বানাতে খুব সহজ হয়। যেটি আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখি যে তারা আমাদের এখান থেকে এই চামড়াটি কিনে নিয়ে তারা কিন্তু নানা ধরনের এরকম প্রোডাক্ট করছে, যেটি আবার আমরা যখন তাদের দেশে বেড়াতে যাই কিনে নিয়ে আসি। কিন্তু আমাদের নিজেদের দেশে এই চামড়া শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বা এটি আসলে আধুনিক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে দুর্বলতার আসলে কোথায়? আমি তো চামড়ার সম্বন্ধে খুব ভালো বলতে পারবো না, তবে আমি যদি লোকাল মার্কেটের দুর্বলতাটা দেখি, আমি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের একসময় প্রেসিডেন্ট ছিলাম, তখন আমরা এটা সম্বন্ধে উপরে রিসার্চ করেছি। লোকাল মার্কেটের, আমাদের লোকালি প্রডিউস মার্কেট কেন বাংলাদেশে নেই। ওল্ড টাউনে তখন দেখতাম যে খেলনা, এই চামড়ার ব্যাগ, লেডিস ব্যাগ বাংলাদেশে বানিয়ে, হাজারিবাগ থেকে বানিয়ে ওল্ড টাউনে বেচত, কিন্তু লেখা থাকতো মেড ইন চায়না। কারণ এটা যদি মেড ইন বাংলাদেশ লেখা হতো লোকেরা প্রাইজ দিতে চেত না। আমরা কিন্তু ওই একটা জেনারেশনে ছিলাম, যেটা এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবং এই জিনিসটা চেঞ্জ করলে কিন্তু আমি মনে করি লোকাল মার্কেটিং অনেক ইজিয়ার হবে। আমি যদি আমার পণ্যকে, আমি যদি পক্ষপাতিত্ব করি আমার দেশীয় পণ্যকে, এটা তো লজ্জার বিষয়। তো আমার এই যে মিডিয়াতে আমরা যে এখন কথা বলছি, বা আমাদের একটা মানে রেগুলার বলা দরকার, ইয়াং জেনারেশন মাঝে কিন্তু এটা এখন আছে। ওরা কিন্তু দুটা ব্যাগ দেখালে, আমার ফ্যামিলিরও যারা ইয়াং জেনারেশন আছে, ওদের মেয়েদেরকে দুটা ব্যাগ দেখালেও প্রথম দেখতে চায় যে ওকে বাংলাদেশি কোনটা, তারপরে সে বিদেশিটাতে যাবে। তো আমাদের এই থিমটা চেঞ্জ করলেও আমার মনে হয় পাট শিল্পের জন্য, আমি চামড়া শিল্পের জন্য অনেক হেল্প করবে। তো আমি যদি চামড়া শিল্পের অনেক, জি। আজকে আসলে কথা বলবার সময় একেবারেই কম। শাহিদুল ইসলাম হেলাল, নিশ্চয়ই আগামীতে আবারও অন্যান্য ব্যবসা বাণিজ্যের নানা খবরাখবর আপনার কাছ থেকে আমরা নেব। আজকে আসলে শেষ করতে হচ্ছে আলোচনা।